হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তার সঙ্গেই আছে জেলা পরিষদের সভাধিপতির কার্যাবলী। এবার অ্যান্সারটা তোমরা বুঝে নাও। দেখো, জেলা পরিষদ হলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থার সর্বোচ্চ স্তর। পঞ্চায়েত ব্যবস্থার অর্থ হলো গ্রামের মানুষদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। গণতন্ত্রে এর গুরুত্ব অপরিসীম। পশ্চিমবঙ্গে 1956 সালে পঞ্চায়েত আইন তৈরি হয়। পরে পঞ্চায়েতের হাতে আরও বেশি ক্ষমতা দিতে 1973 সালে নতুন করে আবার পঞ্চায়েত আইন তৈরি হয়। এই আইনে পঞ্চায়েতি ব্যবস্থাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। বর্তমানে পশ্চিমবঙ্গে 18টি জেলা পরিষদ আছে। এবার দেখো জেলা পরিষদের গঠন। নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। কাদের নিয়ে জেলা পরিষদ গঠিত হয়? প্রথম দেখো, জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতির সভাপতিগণ। প্রতিটি ব্লক থেকে নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত অনধিক 3 জন সদস্য। জেলা থেকে নির্বাচিত মন্ত্রী ছাড়া লোকসভা ও রাজ্য বিধানসভার সদস্যগণ। জেলার মধ্যে বসবাসকারী মন্ত্রী ছাড়া রাজ্যসভার সদস্য। এখানে উল্লেখযোগ্য, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য যেমন আসন সংরক্ষণের ব্যবস্থা আছে, জেলা পরিষদে সেইভাবে থাকবে। অর্থাৎ জনসংখ্যার অনুপাতে তপশিলি জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকবে, সেই সঙ্গে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকবে। এবার যোগ্যতা বা অযোগ্যতা সম্পর্কে কি বলা হচ্ছে দেখো। 1 নম্বর পয়েন্ট, কোনো পৌরসভার সদস্য থাকবেন না, মানে কোনো পৌরসভার সদস্য হলে হবে না, ঠিক আছে। সরকারি চাকরিতে নিযুক্ত থাকবে না, পঞ্চায়েতের সঙ্গে কাজের চুক্তিতে জড়িয়ে থাকবে না, চরিত্রহীনতা অসৎ আচরণের জন্য পদচ্যুত হলে চলবে না, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত অথবা বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘোষিত হলে যোগ্যতা হারাবে। এবার হচ্ছে কার্যকাল ও পদচ্যুতি। জেলা পরিষদের কার্যকালের মেয়াদ 5 বছর। পঞ্চায়েত নির্বাচনে সদস্যদের কার্যকাল 5 বছর। তার আগে কেউ পদত্যাগ করতে পারেন। তাছাড়া নিম্নলিখিত কারণে কোনো সদস্য পদচ্যুত হতে পারেন। কি কারণ? চরিত্রহীনতা, 6 মাসের বেশি সশ্রম কারাদণ্ড ভোগ করলে, সরকারি স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ভিত্তিতে ব্যবসায় যুক্ত থাকলে, সরকারি বা স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের চাকরিতে যোগ দিলে, আদালত কর্তৃক দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন বলে ঘোষিত হলে, তারপরে বলছে পরপর 3টি সভায় অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে। এবার বলছে দেখো, সভাধিপতি ও সহসভাধিপতি সম্পর্কে কি বলা হচ্ছে দেখো। নবনির্বাচিত জেলা পরিষদের প্রথম সভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি আর একজনকে সহকারী সভাধিপতি হিসাবে নির্বাচিত করেন। এদের কার্যকাল 5 বছর। তবে সংখ্যাগরিষ্ঠ সদস্য পদচ্যুতির প্রস্তাব নিলে তারা অপসারিত হন। সভাধিপতির হলো জেলা পরিষদের প্রশাসনিক প্রধান। এই দায়িত্বের প্রেক্ষাপটে তাকে কি করতে হয় দেখো, পরিষদের যাবতীয় দলিলপত্র রক্ষণাবেক্ষণ করতে হয়। পরিষদের আর্থিক প্রশাসন পরিচালনায় সাধারণ দায়িত্ব নিতে হয়। তারপরে বলা হচ্ছে দেখো, পরিষদের কর্মচারীদের নিয়োগ, তারপরে নিয়ন্ত্রণ ও কাজের তত্ত্বাবধান করতে হয়। তারপরে সরকার যেসব দায়িত্ব দেবে সেগুলি পালন করা। সভাধিপতির নানা কারণে অনুপস্থিত হলে সহসভাধিপতি তার হয়ে দায়িত্ব পালন করে। এবারে হচ্ছে কর্মী গোষ্ঠী। জেলা পরিষদের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্মী মণ্ডলী আছে। এদের সবার ওপরে আছেন একজন কার্যনির্বাহী আধিকারিক, এক্সিকিউটিভ অফিসার যাকে বলে। IAS অফিসার থেকে একজনকে রাজ্য সরকার এই পদে নিযুক্ত করেন। তাকে সাহায্য করার জন্য একজন অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক নিযুক্ত করা হয়। তিনিও IAS পদমর্যাদাভুক্ত। এছাড়া একজন কর্মসচিব আছেন, রাজ্য সরকার তাকে নিয়োগ করেন। তবে অন্যান্য যেসব কর্মচারী আছেন তাদের নিয়োগ করে জেলা পরিষদ।
এক্ষেত্রে নিয়োগের পূর্বে সরকারের অনুমতি নিতে হয়। তারপর হচ্ছে স্থায়ী কমিটি, পরের পয়েন্ট হচ্ছে স্থায়ী কমিটি। জেলা পরিষদের কাজকর্মকে সুষ্ঠুভাবে করার জন্য কতগুলি স্থায়ী কমিটি থাকে? বর্তমানে কমিটির সংখ্যা 10। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থ ও পরিকল্পনা স্থায়ী কমিটি, পূর্ত ও পরিবহন স্থায়ী কমিটি, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কমিটি, খাদ্য ও সরবরাহ স্থায়ী কমিটি প্রভৃতি। প্রতিটি স্থায়ী কমিটিতে সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত 3 থেকে 5 জন, রাজ্য সরকার কর্তৃক মনোনীত অনধিক 3 জন এবং পদাধিকার বলে সভাপতি থাকেন সভাধিপতি থাকেন। প্রত্যেক স্থায়ী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি হিসাবে নিয়োগ করেন, তাকে কর্মধ্যক্ষ বলা হয়। এদের বেতন দেবার ব্যবস্থা আছে। এবার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123000052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবারে ক্ষমতা কার্যাবলীর মধ্যে দেখো, 1 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতিগুলি যেসব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তাদের মধ্যে সমন্বয় সাধন করা। তারপরে কৃষি, পশুপালন, সেচ, জনস্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, জনকল্যাণ প্রভৃতি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করে সেগুলিকে বাস্তবায়িত করা। তারপরে রাজ্য সরকার কর্তৃক অর্পিত কাজের দায়ভার গ্রহণ। নেক্সট হচ্ছে সাধারণ পাঠাগার, স্কুল ও জনকল্যাণমূলক সংস্থাকে এবং গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে অনুদান দেওয়া। জল সরবরাহ, মহামারী প্রতিরোধ ও আর্তদের ত্রাণের ব্যবস্থা করা। তারপরে পঞ্চায়েত সমিতির বাজেট পরীক্ষা ও অনুমোদন প্রভৃতি। তারপর আয়ের উৎস কি বলা হচ্ছে দেখো, জেলা পরিষদের আয়ের প্রধান উৎস হলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনুদান। এছাড়া পরিষদ রাজ্য সরকারের অনুমতি নিয়ে ঋণ নিতে পারেন, খেয়া, যানবাহন ও জন্তু জানোয়ারের ওপর শুল্ক বসাতে পারেন, জল সরবরাহ ও পথ আলোকিত করার জন্য কর বসাতে পারে, ভূমি রাজস্বের একটি অংশ পায়। এছাড়াও বিভিন্ন খাতে আরও কিছু আয় হয়। এবার পরের যে পার্টটা ছিল পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা। দেখো, জেলা পরিষদের প্রধান হলেন সভাধিপতি। তিনি জেলা পরিষদের সদস্যদের দ্বারা 5 বছরের জন্য নির্বাচিত হন। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন জেলা সভাধিপতি। তিনি রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা ভোগ করেন, সেই কারণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তার ভূমিকার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন, অর্থ কমিটির প্রধান হিসাবে কাজ করেন, জেলা পরিষদের কর্মচারীদের নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন, রাজ্য সরকারের দেয়া অতিরিক্ত কাজের দায়িত্ব তাকেই নিতে হয়। জেলা পরিষদের প্রতিটি স্থায়ী কমিটি থাকেন, বিভিন্ন স্থায়ী কমিটির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন তাকেই করতে হয়। একথা সত্য, সভাধিপতির ওপরে সরকারি ও দলীয় নিয়ন্ত্রণ থাকায় তাকে সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। এই সীমাবদ্ধতার মধ্যে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাকে কেন্দ্র করে জেলার প্রশাসন ও উন্নয়ন প্রক্রিয়া আবর্তিত হয়। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে, জেলার সামগ্রিক উন্নয়নের দায়িত্ব জেলা পরিষদের হাতে দেওয়া হয়েছে, তথাপি এর দায়িত্ব পালনের ক্ষেত্রে সীমাবদ্ধতা অনস্বীকার্য। জেলা পরিষদের নিজস্ব আয় অত্যন্ত সীমিত, রাজ্য সরকারের অনুদানের ওপর বিশেষভাবে নির্ভর করতে হয়। তাছাড়া জেলা পরিষদের কাজকর্মের ওপর সরকারি নিয়ন্ত্রণ অনেকটা থাকায় এর স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণে জেলা পরিষদ যাতে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে তার জন্য তার নিজস্ব সম্পদ বৃদ্ধির চেষ্টা করতে হবে। বিশেষ করে জেলা পরিষদের অধীনে যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলি যথাযথভাবে কাজে লাগালে সম্পদের বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা আছে। এ বিষয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে প্রশাসনিক মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই সব পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরিষদের কাজকর্ম দলীয় সংকীর্ণতা ও দুর্নীতির ঊর্ধ্বে রাখলে এটি উন্নয়নের হাতিয়ার হিসাবে কাজ করতে পারবে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের